আজ রাতে রুমিন ফারহানার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অনেক রহস্য উন্মোচন করে। সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো 900 কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ। এদিকে আজ রাতে রুমিন ফারহানার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অনেক রহস্য উন্মোচন করেছে। সেদিনের ম্যাজিস্ট্রেটের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশবাসী এখন রুমিন ফারহানার বিরুদ্ধে। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে এবং অশ্রাব্য ভাষায় তারা নোংরা কথা বলতে থাকে। আমি জানতে চাই, কালকে আমার গাড়ি ঘিরে যারা আমার গাড়িকে ভাঙার চেষ্টা করেছে, আমাকে মারধর করার চেষ্টা করেছে, আমাকে অশ্রাব্য ভাষায় আঘাত করেছে, বাজে স্লোগান দিয়েছে, তাদের কারো বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে? ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ইস্যু নিয়ে হঠাৎ লাইভে এসে অঝরে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আত্মসমর্পণ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। গেল শনিবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। হ্যাঁ, রুমিন ফারহানা সমালোচনার মুখে পড়েছিলেন ম্যাজিস্ট্রেটকে ওয়ার্নিং দিয়ে। আজকে রুমিন ফারহানা আরেকটি বিপদে পড়েন, তার বাসাতে অভিযান চালানো হয়। দর্শক শ্রোতা, সারা দেশই উত্তাল রুমিন ফারহানার বিষয়ে। অন্যদিকে তারেক রহমান, ডক্টর ইউনূস সবাই একটা সিদ্ধান্ত নেয় রুমিন ফারহানার বিরুদ্ধে। যে রুমিন ফারহানা এতটা সাহস কোথা থেকে পেয়েছে একজন ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে? আজকে সকল রহস্যের উন্মোচন হয় এবং দেশে অনেক ঘটনা ঘটে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কি হয়েছে রুমিন ফারহানার বাসায় এবং কি কি পাওয়া গেছে, অন্যদিকে ডক্টর ইউনূস সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু দেখতে পারবেন। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন, এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি। আসলে রুমিন ফারহানাকে নিয়ে কি চলছে, নির্বাচনকে ঘিরেই বা কি ষড়যন্ত্র চলছে, আরও বিস্তারিত জেনে নিন পুরো ভিডিওতে। সরাইলের সম্প্রতি এক ঘটনায় ইউনোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষোভ ঝাড়েন রুমিন ফারহানা। এ নিয়ে চারিদিকে নানান আলোচনা সমালোচনা চলছে। এমনকি তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। জবাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির বিষয়ে কথা বলতে গিয়ে এমন ভঙ্গি দেখিয়েছি। আমার একটিমাত্র অপরাধের জন্য 3 বার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এমন একটি প্রশাসনের অধীনে আমি কিভাবে নির্বাচন করব, যারা অলরেডি বায়াসড। তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভা ও দোয়া মাহফিলের নামে সমাবেশ করছেন, স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করছেন, গরু জবাই করে আপ্যায়ন করছেন এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন। অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি জানান, সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি। তবে প্রশাসন রুমিনের এসব কথাবার্তা পাত্তা না দিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে 22 জানুয়ারি সকাল 11টায় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সকল নোটিশ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেয়েছেন। নির্ধারিত সময়ে তার আইনজীবী গিয়ে জবাব দেবেন। তিনি দাবি করেন, নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এ ধরনের চিঠি দিতে পারেন না এবং এ বিষয়ে আচরণবিধির বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়া রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগ করে তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত শনিবার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।
পরে তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা করেন। চিঠিতে আরও অভিযোগ করা হয় ওই সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন। তার সঙ্গে থাকা কয়েকজন কর্মীও মারমুখী আচরণ করেন। এতে বিচারিক কাজে বাধা সৃষ্টি ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও লিঙ্কের কথাও চিঠিতে বলা হয়। রিটার্নিং অফিসারের কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা 400 থেকে 500 মানুষের উপস্থিতিতে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন। জনসভা বন্ধ করতে বললে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তার কর্মীরাও মারমুখী আচরণ করেন। এর আগে রোববার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় মত বিনিময়কালে রুমিন ফারহানা নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে 5 আগস্টের কথা মনে রাখতে বলেন। বি অনেস্টলি, যেভাবেই বলেন, আমরা অনেক সময় কথা বলি, তথ্য প্রমাণ হয়তো আমরা দিতে পারি না, কিন্তু সময়ের পরিবর্তনে ক্ষমতার পরিবর্তনে অনেক মনে করলেন মুখোশধারীর চেহারা সামনে চলে আসে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা ভিন্ন ধারার সুযোগ ছিল, একটা নতুন বাংলাদেশের আসনের সুযোগ ছিল, কিন্তু যারা এই নতুন বাংলাদেশ গড়বে নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। নির্লজ্জের মতন তাদের বিরুদ্ধে যখন নিউজ হয়েছে তারা পদত্যাগ করেনি, আবার ভবিষ্যতে কোনো সরকার আসলে পদত্যাগ করবে এমনটা আশা করা বোকামি। কথা বলছি এনসিপির এই মুহূর্তে যিনি যে নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আছেন আর সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বিরুদ্ধে, তার এপিএস এর বিরুদ্ধে হিউজ পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু এটা প্রমাণ হচ্ছে না কেন? ইউনূস সরকার নিজে এখন ক্ষমতায় বসে আছেন, কিন্তু এই সরকার সরে গেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। কথাগুলো আমি বলছি না, কথা বলছে বিএনপির খুবই লিডিং একজন ক্যারেক্টার, এমনকি হবে যে 100% যদি দেশ ছেড়ে না পালাই যায়। কারণ বাংলাদেশে হয় কি, এরকম সিস্টেম হলে ভেগে ভেগে যাই আমরা, কারণ আমরা দুর্নীতিবাদ জাতি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুর্নীতির বিচারের দাবিতে হুঁশিয়ারি দিয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে অবশ্যই তদন্ত করবে এবং আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে। দুর্নীতিকে আসিফ মাহমুদ করছে, তার যে এপিএস ছিল, যারা 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল, দুদক এটার ইনভেস্টিগেশন এখনো কমপ্লিট করছে? করে নাই। কেন? ক্ষমতা এরা হ্যালো কাজ করতেছে, ভয় পাচ্ছে। ইউনূস সরকার কোন দিকে মুভমেন্ট করে, দুদকে যারা কাজ করে তারা তো আসমান থেকে টপকানো কোনো ব্যক্তি না। এই দেশের মানুষ চাকরির প্রতি মায়া আছে, ক্ষমতাশীল মানুষকে ভয় পায়। যেমন মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার একটা অভিযোগে ওনাকে জেল খাটানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ধরেন নেতার র্যাঙ্কিং এ এখন গণলে কার মতন, একটা ছাত্র দলের বা ছাত্র শিবিরের লোকাল একজন নেতার মতনই তার অবস্থান। ক্ষমতায় থাকলে সবার হিসেবে আলাদা, তো তার বিচার হবে না? অবশ্যই হবে। ইনভেস্টিগেশন হবে না? হবে। 100 কোটি টাকার অভিযোগ, মার্ডার কেসের অনেক কিছু তো তাকে কানেক্ট করা হয়েছিল পরবর্তী সময়গুলা আমরা আর এটা শেষ দেখতে পাই নাই যে ক্ষমতায় থাকার ফলে যা হয়। তো এই বিষয়গুলোই ছাত্র দলের যিনি আছেন তিনি এই বক্তব্য দিয়েছেন। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ 3টি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। আসিফকে উদ্দেশ্য করে নাসির বলেন, জুলাই আগস্ট আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই আগস্ট পরবর্তী সময় আপনি উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটা বাংলাদেশের মানুষ জানে। আমরা বুঝি, কিন্তু প্রমাণ নাই। বাঙালি বুঝে। শুধু আসিফ মাহমুদ না, হান্নান মাসুদ থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, কারণ এগুলো তো চোখের সামনে। সার্জিস থেকে শুরু করে তাসনিম জারা এবং হাসনাত আব্দুল্লাহ, আমার কাছে এই 2টা ক্যারেক্টার তুলনামূলকভাবে পরিচ্ছন্ন মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগের ঘটনার পর হঠাৎ ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নির্বাচনী প্রচারণার মাঝে নতুন মোড় এনে দিয়েছে। গত 17 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় নির্বাচনী সমাবেশ চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা তর্ক বিতর্কের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার একজন সমর্থককে জরিমানা করেন এবং সমাবেশ বন্ধের নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের দিকে আঙ্গুল তুলে হুমকিমূলক ভাষায় কথা বলেন। তিনি বলেন, আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না। আজকে আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এই ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে শোকজ নোটিশ দেন এবং 22 জানুয়ারি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। এর মাত্র 2 দিন পর 19 জানুয়ারি সকালে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ সেশন করেন।
লাইভের শুরুতে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কয়েক মিনিট ধরে অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, আমি একজন মা, একজন নারী। রাগের মাথায় যা বলে ফেলেছি সেটা আমার উচিত হয়নি, আমি আমার ভুল স্বীকার করছি। তিনি বিশেষভাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চান। আপনি যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি কোনো অহংকার করতে চাই না, আমি শুধু আমার এলাকার মানুষের জন্য লড়াই করছি। এমন কথা বলতে বলতে তিনি বারবার কাঁদেন এবং গলা ধরে আসে। তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ছিলাম, এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছি। এই লড়াইয়ে অনেক চাপ, অনেক অপমান সহ্য করতে হয়, কিন্তু কোনো অবস্থাতেই আমার উচিত ছিল না একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে অসম্মানজনক আচরণ করা। এই লাইভ সেশনটি প্রায় 45 মিনিট স্থায়ী ছিল। লাইভ চলাকালীন হাজার হাজার দর্শক যুক্ত হন এবং কমেন্ট বক্সে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ কেউ তার এই কান্না ও ক্ষমা প্রার্থনাকে আন্তরিক বলে মনে করেছেন, আবার কেউ কেউ এটাকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। একজন দর্শক কমেন্ট করেন, এটা দেখে মনে হচ্ছে তিনি সত্যি অনুতপ্ত, মানুষ তো ভুল করেই। অন্যদিকে আরেকজন লেখেন, শোকজের পর এটা করা হয়েছে শুধু শাস্তি এড়ানোর জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা রুমিন ফারহানার ভোটারদের মধ্যে মিশ্র প্রভাব ফেলতে পারে। একদিকে তার আবেগপ্রবণতা নারী ভোটারদের মধ্যে সহানুভূতি জাগাতে পারে, অন্যদিকে হুমকির অভিযোগের পর এই ক্ষমা প্রার্থনা তার দৃঢ়তার ভাবমূর্তিতে প্রশ্ন তুলতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একজন রাজনৈতিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকায় তার সমর্থন আছে, কিন্তু এই ঘটনা তার প্রতিপক্ষদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রুমিন ফারহানা লাইভের বিষয়টি তারা নজরে রেখেছে। শোকজের জবাব দেওয়ার সময় এই ক্ষমা প্রার্থনাকে বিবেচনায় নেওয়া হতে পারে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ব্যারিস্টার রুমিন ফারহানা এর আগেও তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করেছেন। এই লাইভ তার একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে জনমনে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করা যায়। নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি থাকায় এই ঘটনা তার প্রচারণায় কি প্রভাব ফেলবে তার সময় বলে দেবে। খুব সহজে একটা নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে বিষয়টা এমন নয়। বাংলাদেশ নিয়ে এক মহা আয়োজন করছে, বিরাট আয়োজন করছে ডক্টর ইউনূস সরকার, যেটা নির্বাচন দিয়ে চলে গেলে বা পাওয়ার ট্রান্সফার করলে হওয়ার কথা নয়। দর্শক, স্বাভাবিক, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছে। নির্বাচনের শিডিউলের কয়েকটা ধাপ অলরেডি প্রায় শেষ এবং সর্বশেষ আরেকটা শেষের দিকে। এরপরই প্রচার প্রচারণা শুরু, প্রতীকবদ্ধ প্রচার প্রচারণা, তারপরেই ভোট। কিন্তু না, কেমন যেন একটা শঙ্কা, নির্বাচনের আকাশে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি, শঙ্কা দেখতে পাচ্ছি। নির্বাচনের 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 8 দিন আগে, 7 দিন আগে, 9 দিন আগে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। সব কিছুর জন্য দায়ী থাকবে বিএনপি যদি ঘটে। কিন্তু ইউনূস সরকারকে আসলে ভেরি কনফিডেন্ট দ্যাট নির্বাচন একদম স্বাভাবিকভাবে হবে। দেখুন, এখানে নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন না। এনসিপি বলে দিয়েছে তার নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখবে, কারণ নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং প্রশাসন পক্ষপাত করছে। এই জায়গায় নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না ভেবে দেখবে। জামাত কিন্তু সেম কথা বলছে, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, একটি দল কারা, বিএনপি। আর সরকারের কার্যক্রম যদি আপনি বিশ্লেষণ করেন, সরকার আমার কাছে মনে হয় অনেকগুলো মাল্টিপল অপশনস তার হাতে রেখেছে। হ্যাঁ, ইউনূস ব্যক্তি ইজ ভেরি সিনসিয়ার দ্যাট নির্বাচন হয়ে যাক এবং সুষ্ঠু নির্বাচন হোক, তার মধ্যে পাওয়ার ট্রান্সফার হোক। কিন্তু সরকার একটা অংশ তারা নানান অপশন রাখছে যে নির্বাচন হলে তো হলো, আর যদি না হয় বিএনপি যদি আকাম করে, আর বিএনপি আকাম করে ডেফিনেটলি সে আকাম প্রতিহত করবে জামাত এনসিপি। তার মানে এইভাবে প্রতিহত করতে গেলেই তো এক পর্যায়ে নির্বাচন স্থগিত করা লাগবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে ক্ষমতা কন্টিনিউ করতে আমরা প্রস্তুত। যে কোনো রকম একটা নির্বাচন হয়ে গেলেই যারা জিতবে তারা ক্ষমতা নিয়ে নেবেন, এত সোজা না। আমরা দেশ চালাবো, তো দেশ চালানোর জন্য যা করা দরকার সব প্রস্তুতি তাদের আছে। তারা যে সব ক্ষমতায় থেকে ক্ষমতাসীন হিসেবে যেসব মহা আয়োজন করছে, সেটা স্পষ্ট ইঙ্গিত দেখে যে নির্বাচন না হলেও তারা সুন্দরভাবে দেশ চালানোর জন্য রেডি। এই সরকারের কার্যক্রম দেখলে কোনোভাবেই মনে হয় না যে 12 ফেব্রুয়ারি তাদের শেষ। তারা নিয়মিত এখনো আইন করছে, অধ্যাদেশ করছে, তাদের পরিকল্পনা সামনের দিকে এগোচ্ছে, তাদের ফরেন পলিসি গুছাচ্ছে, যেটা পরবর্তী নির্বাচিত সরকারের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা নয়, কিন্তু তারা সেটা করছে। এবং এখানে একটা বিষয়, যদি বাই চান্স বা আমরা যেটা চাই 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যায় এবং সেটা সুষ্ঠু হয় এবং তার মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হয়, যদি হয় ফাইনালি, তাহলে ইউনূস চেষ্টা করছেন সবাই যেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা চালায়। এই যে সরকারি দল বিরোধী দল, একদল ক্ষমতা আসো আর একদলকে পিটাও,
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে রুমিন ফারহানার বিষয়ে কথা হয় এবং রুমিন ফারহানা যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, অনেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গেছে, এই বিষয়গুলো নিয়ে এবং রুমিন ফারহানার বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।